আমি বলি, এখানে যে মাজার গেটটা আছে তার বাঁ দিক থেকে ওই বটতলার নিচে ভাইয়াকে নিয়ে যায়। ভিতর থেকে পুলিশ আমাকে দেখে হাসতেছিল। আপনার যদি সিন্ডিকেট বলেন, এখনো সিন্ডিকেট বেড়ে গেছে। আপনার মাছ কিনে মাছের বাজারে সিন্ডিকেট, সবজি বাজারে সিন্ডিকেট। যখন দেখতেছি মানে হচ্ছে গাড়িটা মানে মুভ করবে, মানে প্রিজন ভ্যানে নিয়ে যাবে, তখন আমার কাছে মনে হলো যে এটাই আমার মানে ওয়ে। আমি যদি এখন গাড়িটা নিয়ে যাই ভাইয়াকে আমি পাবো না, কারণ হচ্ছে কি ভাইয়াকে কোথায় নিয়ে রাখবে আমরা খোঁজও পাবো না। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হলো যে আমি গাড়ির সামনে দাঁড়িয়ে যাবো। তো আমি কিছু না ভেবে যে আমার এর পরবর্তীতে আমার সাথে কি হতে পারে, এর কনসিকুয়েন্সেস কি, এটা মাথায় ছিল না, কারণ ওই সময় তো ভয় ডর বলতে কিচ্ছু ছিল না। কিছুটা সময় আমি গাড়ি হোল্ড করে রাখতে পারি। ভিতর থেকে পুলিশ আমাকে দেখে হাসতেছিল। তো তার হাসিগুলো আমার সত্যি বলতে আরো কাটার মতো দিতেছিল যে উনি কেন হাসবে আমাকে দেখে। তো পরে আমার রাগ আরো বাড়তেছিল, ক্ষোভ। তো ওই ক্ষোভটা আমি আসলে ওনার পরে বলতেছিলাম যে চালান আমার উপর দিয়ে, যদি সাহস থাকে যদি যেতে আমার উপর দিয়ে যান। 31 জুলাই 2024 ভর দুপুর। সারা দেশে চলছে কারফিউ। অন্যদিকে চলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা মার্চ ফর জাস্টিস কর্মসূচি। হাইকোর্টের সামনে পুলিশ প্রিজন ভ্যানের পথ রোধ করে দাঁড়িয়ে আছেন একা এক তরুণী, চোখে চশমা, কাঁধে ব্যাগ। জীবনের ঝুঁকি নিয়ে সেদিন এই প্রতিরোধ গড়ে তুলেছিলেন নুসরাত জাহান টুম্পা, বর্তমানে ঢাকার স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থী। এখনও চোখের সামনে ভেসে ওঠে সেদিনের সেই দৃশ্য। বিষয়টা ছিল ওটা 31 জুলাই মার্চ ফর জাস্টিসের, এবং ওদিন কর্মসূচি ছিল একদম এই জায়গাটায় ঘোষণা করা হাইকোর্টের মাজার গেট প্রাঙ্গণে আইনজীবীদের ধারা। এবং আমরা শিক্ষার্থীরা আমাদের বিশ্ববিদ্যালয় থেকে একত্রিত হয়ে আসি। তো প্রথমে আমরা রমনার ভিতর দিয়ে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে, ওদিনটা হচ্ছে সরকারের পক্ষ থেকে আপনার গণগ্রেফতারের কর্মসূচি ছিল, তারা কারফিউ ছিল। পরে অনেক শিক্ষার্থীরা ওখানে, ওদিনকার সংখ্যা খুব কম ছিল অংশগ্রহণের অন্যান্য দিনের তুলনায়। তো আমাদের বিশ্ববিদ্যালয় থেকে আমরা মোট 7 জন আসি, আমরা 5 জন আর ভিকারুন্নেসা থেকে 2 জন মেয়ে সহ। আমরা এখান থেকে কিছুটা ওইদিকে সামনে আমরা অবস্থান নেই শিক্ষার্থীরা। তো ওইখানে স্কুল, কলেজ, আপনার সাধারণ মানুষ এবং ভার্সিটি, পাবলিক, প্রাইভেট সবাই মিলানো এখানে স্টুডেন্ট ছিল। আর এই জায়গাটায় ঠিক তখন ওই পাশে গেটের ভিতরে হচ্ছে আইনজীবী, গেটের বাইরে হচ্ছে পুলিশ। তো তাদের মধ্যে এক ধরনের হচ্ছে ধস্তাধস্তি হচ্ছিল, বাকবিতণ্ডা চলছিল। তাদেরকে আইনজীবীরা বাইরে আসতে চাচ্ছিলেন কিন্তু তাদেরকে আসতে দিচ্ছিলেন না। তো আমি আমার একটা ফ্রেন্ড মানে সামনে এই জায়গাটার কি অবস্থাটা দেখার জন্য মানে ওই একটু দূর থেকে এদিকে মুভ করে দেখতে পাচ্ছি এখানে পুলিশদের অবস্থান অলরেডি, এবং এখানে অনেক সাংবাদিকরা আছেন। তো আমরা দেখলাম কি 2টা পুলিশ টহল দিচ্ছেন। মানে তখন আমি আমার ফ্রেন্ড যখন বুঝে উঠলাম যে তারা আমাদেরকে মার্ক করছে, এবং আমি ওইখানে স্টুডেন্টদের কাছে বার্তা পৌঁছে দেওয়ার মানে খুব মানে পূর্বেই তারা চারদিক থেকে আমাদেরকে মানে অ্যাটাক করে ফেলে। তো শিক্ষার্থীরা স্বাভাবিকভাবে ভয় পিছনে পালিয়ে যায় অনেক শিক্ষার্থী। এবং আমার পাশে ভাইয়া ছিলেন, নূর ভাইয়া। তো যখন আমার সামনে থেকে ভাইয়াকে নিয়ে যাচ্ছিলেন, ভাইয়া আসলে একটা ছোট বাচ্চাকে সেভ করার জন্য, মানে একটা স্কুলের স্টুডেন্ট ছিল যাকে ধরতে নিয়েছিল, তাকে সেভ করতে গিয়ে আসলে ভাইয়া পাকড়াও হয়ে যায়। এবং পরবর্তীতে যখন দেখি আমার সামনে থেকে ভাইয়াকে নিয়ে যাচ্ছে, তো আমি বাধা দেওয়ার চেষ্টা করছিলাম। পরবর্তীতে আমাকে তারা, যখন আমি ভাইয়াকে বাঁচানোর জন্য ভাইয়ার কোমরে হাত দিই, তো পুলিশ আমার গায়ে আঘাত করে, পায়ে আঘাত করে। তো এখন আমার হাত থেকে ছুটে যায়। পরে আমি আবার ভাইয়াকে পাকড়াও করি যে আমি নিজে দিব না। তো একটা সময় যখন আমি একা পারছিলাম না, আমাদের একজন মানে প্রতীক থেকে হয়তো বা উনি আন্দোলনের মুভমেন্ট দেখতে আসছিলেন, তো ওই ভাইয়াটা আমাকে অনেক হেল্প করে। একটা সময় আমি ভাইয়াকে প্রায় ছাড়াই ফেলছিলাম, পুলিশের হাত থেকে ছাড়াই ফেলছিলাম। তো পুলিশ তাদেরকে না ছাড় বান্ধব, তারা ছাড়বে না, তারা আবার ভাইয়াকে পাকড়াও করে এবং আমাকে ভাইয়াকে ডিভাইড করে লেডি পুলিশ এসে আমাকে সরাই নিয়ে যায় এবং হচ্ছে ভাইয়াকে আবার প্রিজন ভ্যানে তুলে। সবচেয়ে বড় কথা হলো 18 জুলাইতে যখন আমি যাত্রাবাড়ির দিকে আন্দোলনে অবস্থান করতেছিলাম, সেখানে আমার সাথে আমার এলাকার কিছু সিনিয়ররা ছিল, বড় আপু, বড় ভাইয়া, আবার জুনিয়রও ছিল, অনেক কলেজের স্টুডেন্ট। তাদের সাথে আমি ওখানে আন্দোলনে যোগ দিই। তো ওখানে একটা শিক্ষার্থী যখন আহত হয়ে যায়, আমার একটা সিনিয়র বড় ভাই আর বড় আপু ওই শিক্ষার্থীকে নিয়ে বাসায় পৌঁছানো দেওয়ার ব্যবস্থা করতে যায়। তো ওইখানে যাত্রাবাড়ি থেকে সাইনবোর্ড রাস্তাটা রিক্সায় করে যাচ্ছিল, মাঝামাঝি জায়গা থেকে পুলিশ তাদেরকে থামায় এবং ওই মেয়ে শিক্ষার্থীকে তারা হচ্ছে ভয় দেখায় যে যদি সে এখান থেকে মুভ না করে তাকে সহ অ্যারেস্ট করবে, এবং তাকে বলতেছিল তুমি হচ্ছে এই অসুস্থ শিক্ষার্থীকে নিয়ে চলে যাও। আর ওই যে ভাইয়ের সাথে ছিল তাকে অ্যারেস্ট করে ফেলে। এবং বিকাল 4টা নাগাদ, ওই ঘটনা ঘটেছে দুপুর 2টা কি 2:30টার মধ্যে, কিন্তু আমরা 4টা-5টার দিকে খবর পাই যে আসলে ভাইয়াকে অ্যারেস্ট করে নিয়ে যায়। এবং তারপর 3-4 দিন তার কোনো খবর আমরা পাই নাই।
এবং ওই সময়টায় আপনি দেখেন ওই ভাই আমাদেরকে খবর দিয়েছিল এরকম ভাবে একজন কনস্টেবলকে সে 500 টাকার বিনিময়ে যে আপনি আমাকে কাছে একটা কল দিবেন, আমি ফোন দিবেন, আমি 1 মিনিটের জন্য বাসায় কল দিব, আপনাকে আমার ফ্যামিলি থেকে বিকাশে 500 টাকা দিবেন, আমি বলে দিব। তারপর সে যখন কল করে তার বাসায় আমরা জানতে পারি যে সে এসে তখন নারায়ণগঞ্জ থানায় ছিল এবং সেখানে আমাদেরকে কথা বলার আগে ওই বিকাশ নাম্বার ওই ওনাকে নামে 500 টাকা বিকাশ করতে হয়েছে তার ফ্যামিলিকে। তার মধ্যে আমার খোঁজ পাই যে সে হচ্ছে থানায় আছে, তারপরে হচ্ছে তার ফ্যামিলির সাথে যোগাযোগ করে। তো তখন হচ্ছে তার মা আমাকে জড়ায় ধরে অনেকবার কান্না করছিল, আমার কাছে আমার কোলের মধ্যে সেন্সলেস হয়ে পড়ছিল। তো যখন আমি দেখছি যে একটা মা তার সন্তানের জন্য কতটা কান্না করে, তখন ওই দিন আমি নিজে প্রতিজ্ঞা করছিলাম যে যদি আমার সামনে কখনো এই ধরনের ঘটনা হয় আমার সাথে যা হওয়ার হোক আমি আমার সর্বোচ্চ দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করব। এবং সেম ঘটনা ঠিক 31 জুলাই আবার ঘটে আমার সামনে। তো ওই দিন আমার কাছে ওই মায়ের কথা মুখ যে এটা তো পুরো মায়ের সন্তান, এই মায়ের অবস্থা সেম ওই রকম হবে। তো আমি চাচ্ছিলাম না যে আর কোনো মায়ের, এমনিতেই তো কত মায়ের বুক খালি হয়ে গেল, তার মধ্যে যদি আরো মা অসুস্থ হয়ে যায় কান্না করবে তার কি হবে, আসলে তো সময় ফিউচার কিছু না, সে কি ঘুম থাকবে নাকি তাকে আবার ফিরে পাবো এর কোনো মানে নিশ্চয়তা ছিল না। তো সেই জায়গা থেকে আমার পক্ষ থেকে বাধা দেওয়ার চেষ্টা করা। আমার কাছে মনে আমার থাকে না যে মনস্টার, সবসময় তো ছোটবেলায় মনস্টারের গল্প শুনতাম, তো ওই সময়টা আমার কাছে ঠিক ওই রকমটাই মনে হচ্ছিল। আর ভেতর থেকে ওই যে পুলিশে হাসতেছিল আমি বলতেছিলাম, তো তার হাসিটা আমার কাছে মনস্টারের হাসি, মানে বিদঘুটে হাসি মতন লাগতেছিল। এবং আমরা তো এই জেনারেশন মানুষ থাকি না যে আমরা ভয়কে জয় করতে মানে বেশি পছন্দ করি, তো চ্যালেঞ্জিং বিষয়টা আমরা নিতে পছন্দ করি। তো সেই জায়গা থেকে আমি তাকে চ্যালেঞ্জ করতেছিলাম যে পারলে আমার উপর দিয়ে যান, যেতে হলে আপনাকে আমার উপর দিয়ে যেতে হবে, এছাড়া আমি এখান থেকে সরবো না। মানে ওই রকম ভাবে ফিল হচ্ছিল। আর আমার শরীর তখন আর মনে হচ্ছে যে রাগ ক্ষোভ আরো মানে দ্বিগুণ, মানে ওইখান থেকে মানে যখন টেনে নিয়ে আসছিল তখন জানি না আমার কতটুকু রাগ ছিল, বাট ওই প্রিজন ভ্যানের সামনে থাকা অবস্থায় তখন আমার রাগটা আরো মানে দ্বিগুণের থেকেও দ্বিগুণ হয়ে বাড়তেছিল, যে মনে হচ্ছিল যে আমি কি করবো আমি জানতাম না আসলে ওই সময়টায়। কারো হয়তো ভয় লাগে বিষয়টা চিন্তা করতে, বাট আমার না মোটেও এখন ভয় লাগছে না। কারণ ভয় তো আমি তখন পাইছি যখন দেখছি গুলি করে মারতেছিল। আবু সাইদ ভাই যখন বুক টান টান করে দাঁড়ায় ছিল, তার বুকে যখন গুলি মারছিল, যখন সেই জিনিসটাই তো আমার বুকের সাহস দ্বিগুণ সাহস দিছিল। তো সামান্য পুলিশ প্রিজনদের সামনে দাঁড়ায় থাকবো, এটা আমার ভয় করবে বা এখন আমি আতঙ্কিত হবো কিনা জানি না, আমার হচ্ছেও না। আমি খুব প্রাউড ফিল করি যে আমি একটা ইতিহাসের মানে সাক্ষী, মানে আমি একটা ইতিহাসের অংশ বলতে পারেন। আমার যদি দেশের অবকাঠামো নিয়ে পরে বলি, যদি জুলাইয়ের আমার আকাঙ্ক্ষা মানে ওই সময়টার আকাঙ্ক্ষা, সেখানে আমি বলবো আমার আংশিক পরিপূর্ণ হয়েছে, আংশিক পরিপূর্ণ হয়নি। কেমন পরিপূর্ণ? দেখেন ওই সময়ে তো 16 জুলাইয়ের পর থেকে তো আমার ভাইয়ের হত্যার বিচারের দাবি ছিল আমাদের, তো ওই হত্যার বিচার আমরা এখনো পাই নাই। তো সেইখান থেকে দেখা যায় যে যদি ওইটা আমার পুরোভাবে আংশিক ভাবে না, প্রায় অর্ধেকের তো বেশি মানে আমার আকাঙ্ক্ষা যেটা সেটা পূরণই হয়নি। তবে যেটা পূরণ হয়েছে সেটা হচ্ছে হাসিনার পালিয়ে যাওয়া, হ্যাঁ, যে ফ্যাসিস্টের পতন। তো এই চাইতে বড় পাওয়া হয়তো বা মানে হচ্ছে ওই সময়টা আর কিছু ছিল না। কারণ সে যদি টিকে থাকতো তাহলে আজকে আপনি এখানে থাকতাম না, কথা বলতেও পারতাম না। আর পরবর্তীতে দেখা যাচ্ছে দেশে যখন ইন্টারিম গভর্নমেন্ট আসে এবং বর্তমানে হচ্ছে নির্বাচিত সরকার আছেন, তারা জানি না আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার কতটুকু চেষ্টা করেছেন, দেশের মধ্যে সুশাসন প্রতিষ্ঠা করার কতটুকু চেষ্টা করেছেন, কিন্তু তারা ফেল করেছেন। চেষ্টা করেছেন কিনা আমি জানি না, আমি ধরে নেব সে চেষ্টা করেছেন, বাট সে ফেল করেছেন। তো এরকম প্রত্যেকটা জায়গা হয়। আপনার যদি সিন্ডিকেট বলেন, এখনো সিন্ডিকেট বেড়ে গেছে। আপনার মাছ কিনে মাছের বাজারে সিন্ডিকেট, সবজি বাজারে সিন্ডিকেট, আপনার ঈদের সময় যে যাত্রীগুলো দেখেন, আমি যেটা সবচেয়ে সাফার করি, আমার যেখানে ভাড়া 250 টাকা সেখানে 500 টাকা করেও দিয়েও গেছি, 200 টাকার ভাড়া 500 টাকা করে গেছি, 600 টাকা করে দিয়েও গেছি। তো এই যে সিন্ডিকেট জায়গায় জায়গায়, এগুলো এখনো নিয়ন্ত্রণ করতে পারে নাই। হ্যাঁ, তারপরে হচ্ছে যে বলে না যে নারীর অংশগ্রহণ আমরা বৃদ্ধি করবো সবকিছুতে, তো এটা এখনো পারেনি দাদা। কারণ সামাজিকভাবে সোশ্যালি নারীদেরকে এখনো বুলিং করা হয়। তারা এখনো একটা কথা বলা, দেখেন আপনি একটা স্বাভাবিক কথা বলতেছেন, আপনি পুরুষ মানুষ, আপনাকে কোনোভাবে বলছে না যে আপনার চরিত্র নিয়ে তুমি এই ধরনের কালচার, তুমি তো পর্দা করো না, তুমি তো নামাজ পড়ো না, তুমি কেন ধর্ম নিয়ে কথা বলবে? কিন্তু একটা নারী কথা বলুক, তার অতীত ঘেটে তার সবকিছু বের করা হবে যে তুমি তো পর্দাই করো না, তুমি নারীদের ধর্ম নিয়ে কিভাবে কথা বলো? ভাই, আমি পর্দা করি না মানে ধর্ম নিয়ে কথা বলতে পারবো না, এরকম কোনো কথা নেই। আমার ধর্মেও আমার যে ধর্মগ্রন্থ সেখানে কথা বলা নাই, তো আপনি এই কথা বলার সাহস আপনি কোথা থেকে পান? তো সেই দিক থেকে বলেন, যদি নারীরা এখনো কথা বলতে পারবে না, তাকে মব করা হবে, তাকে বাজেভাবে ট্রিট করা হবে, তাকে তার ক্যারেক্টার নিয়ে কথা হবে, তাকে গালি দেওয়া হবে,
আরো বিশ্রী শব্দ, এগুলো আমার মুখ দিয়ে তো আসে না, সত্যি কথা। আমি যেটা অনেকেও বলে ফেলে মুখ দিয়ে, আমি এটা বলতে পারি না,